Hello everyone, a very good morning and welcome to my channel. Today is April 2nd, 2025 and I am going to discuss about the editorial and the daily news published in the Hindu and the Anandabazar Pratika. Hopefully the season or the classes is helping you out to understand how to prepare for the current affairs. So দেরি না করে চলো শুরু করা যাক আজকের editorial and news analysis, and this will be extremely helpful for all of you if you are preparing for any of the competitive examinations. So আজকের নিউজ এডিটোরিয়াল অ্যানালিসিস শুরু করা যাক। প্রথম এই যে খবরটি আছে দেখো, কালকে এটা বোথ আনন্দবাজার এবং হিন্দুতে পাবলিশ হয়েছে যে আমাদের গুজরাটে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, দ্যাট ইজ দ্য ফায়ার ক্র্যাকার এক্সপ্লোশন। অর্থাৎ ফায়ার ক্র্যাকার যে ওয়্যার হাউস যেখানে ম্যানুফ্যাকচারিং হয় সেখানে কিন্তু এক্সপ্লোশন হয় এবং দ্যাট এক্সপ্লোশন কজ দ্য ডেথ অফ 21 পিপল। তো এই মৃত্যুবাজি এই জায়গা থেকে দাঁড়িয়ে হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড, আমাদের কি পড়তে হবে এন্টায়ার এই যে ফায়ার ক্র্যাকার্স ইন্ডাস্ট্রি। আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের ব্যানস আসে, বিভিন্ন কোর্টের জাজমেন্ট, সরকারি অর্ডার, সেখানে কিন্তু ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করা হয়, ব্যান অন ফায়ার ক্র্যাকার্স। অর্থাৎ এই বাজি বা শব্দবাজি ব্যবহারের বিরুদ্ধে কিন্তু ফায়ার ক্র্যাকার্সের বিরুদ্ধে কিন্তু প্রতিবন্ধকতা লাগানো হয়। এ জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ইম্পর্টেন্ট দেখি তাহলে আফটার চায়না সেকেন্ড পজিশনে কিন্তু আছে ইন্ডিয়া, যেখানে হচ্ছে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রি যারা কিন্তু এই ফায়ার ক্র্যাকার্স তৈরি করে হোপফুলি। কিন্তু এই যে ফায়ার ক্র্যাকার্সের ব্যবহার হচ্ছে তার ফলে বিভিন্ন ধরনের সমস্যা আসছে এবং মুখ্যত যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পলিউশন। তাহলে একদিকে পলিউশন যেমন একটা ইম্পর্টেন্ট জায়গা, অন্যদিকে ফায়ার ক্র্যাকার্স ইন্ডাস্ট্রির সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে আছে, তার রুজি রোজগার জড়িয়ে আছে। অর্থাৎ এই যে হিউজ ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটটাও কিন্তু সেই মানে যদি ফায়ার ক্র্যাকার্স ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় সেই জায়গাটা কিন্তু কোল্যাপস হয়ে যাবে। দ্যাট কজেস দ্য কম্পারেটিভ স্টাডি যে আমাদের ফায়ার ক্র্যাকার্সের জায়গাটা থেকে কিভাবে আমরা হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। প্রথমত বেসড অপন দ্য ফ্যাক্ট দ্যাট এখানে একটা ইম্পর্টেন্ট আমরা যদি ইভেন্ট দেখে নিই, আমরা দেখবো পাস্টে কিন্তু সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায়, মেনলি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন দিল্লি, ঠিক তারপরে বিভিন্ন যে ফেস্টিভ্যালসগুলো হয়, নিউ ইয়ার, দিওয়ালি, এই সমস্ত জায়গায় কিন্তু কমপ্লিটলি ফায়ার ক্র্যাকার শব্দবাজি এইগুলোর কিন্তু বন্ধের অর্ডার গভর্নমেন্টের থেকে, সুপ্রিম কোর্টের থেকে জানানো হয়। এই জায়গায় আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়াতে মেনলি যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটা আছে থ্রু আউট দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য কান্ট্রি কিন্তু আমাদের ফায়ার ক্র্যাকার্স তৈরি হয়। কিন্তু স্পেশালি একটা প্লেস আছে সেটাকে বলা হয় শিবাকাশি, which is located in the Tamil Nadu. ঠিক, this is called as Little Japan by our former Prime Minister Jawaharlal Nehru. ঠিক, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ এই শিবাকাশিতে আমাদের কান্ট্রির প্রায় 85% যদি আমরা বাজি ধরি বা ফায়ার ক্র্যাকার্স ধরি সেটা কিন্তু তৈরি হয়। এবং ইভেন মানে শুধুমাত্র শিবাকাশিতে যে ধরনের যে জায়গাটা এমপ্লয়মেন্ট জেনারেট হয় সেটা হচ্ছে প্রায় ল্যাক্স অফ এমপ্লয়মেন্ট। এখানে কিন্তু মানুষ এই জায়গাটার ওপর নির্ভর করছে এই বাজি তৈরির কারখানাগুলোর ওপর। কিন্তু কেন, ওয়াই দ্য ফায়ার ক্র্যাকার্স শুড বি ব্যান্ড, কেন? যদি আমরা এই জায়গাটা দেখি যে ফায়ার ক্র্যাকার্স ইন্ডাস্ট্রিকে কেন বন্ধ করে দেওয়া উচিত, সেই জায়গায় আমরা ফার্স্ট অফ অল দেখব ইট ইজ ভেরি হার্মফুল। কেন? এর মধ্যে বিভিন্ন ধরনের অক্সাইড থাকে, সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এগুলো কিন্তু যখন পোড়ানো হয় তাহলে বার্নিংয়ে হিউজ এনভায়রনমেন্টাল পলিউশন তৈরি করছে, এনভায়রনমেন্টাল হিউজ পলিউশন দেখা যাচ্ছে। এছাড়া এই ধরনের যে শব্দবাজির ব্যবহার দ্যাট কজেস মেইনলি এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, এবং এই জায়গায় মানুষের দেখা যাচ্ছে হেলথ একটা হ্যাজার্ডাস জায়গা যাচ্ছে, হেলথ হ্যাজার্ডস তৈরি হচ্ছে। ঠিক, হোপফুলি ক্লিয়ার। নেক্সট, বিভিন্ন সময় আজকের ঘটনার মতো ফায়ার অ্যাক্সিডেন্টস দেখা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে এটি, এবং দেখা যাচ্ছে চাইল্ড লেবার
is the one of the crucial point associated with the firecracker manufacturing industry. অনেক সময় দেখা যাচ্ছে শিশু শ্রমকে দিয়ে অর্থাৎ ছোট ছোট শিশুদেরকে দিয়ে এখানে শব্দবাজি তৈরি করা হচ্ছে। নাও এই এতগুলো পয়েন্টকে কনসিডার করার ফলে পরে একটি জিনিসকে অল্টারনেটিভ মাধ্যম হিসাবে আমাদের মার্কেটে আনা হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ডেভেলপড বাই নেরি। এই ইনস্টিটিউটের নাম তোমরা অনেকেই জানো, খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কোয়েশ্চেন্স দেয়, যার নাম হচ্ছে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট কিন্তু দে লঞ্চ দ্য অল্টারনেটিভ অফ দ্য ট্র্যাডিশনাল ফায়ার ক্র্যাকার্স অ্যান্ড দিস ইজ দ্য গ্রিন ফায়ার ক্র্যাকার্স। এবং বলা হয় এই গ্রিন ফায়ার ক্র্যাকার্স কিন্তু এনভায়রনমেন্টালি পলিউশন অনেক কম করায় অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্মাল ফায়ার ক্র্যাকার্স, এবং এটাই বলা হয় দিস ইজ দ্য লেস পলিউটেন্ট। ঠিক, এবং এই গ্রিন কালারটা তৈরির জন্য প্রথমে ইনিশিয়ালি দেখা গেছিল বা মনে করা হয়েছিল বেরিয়াম নাইট্রেটের মতো একটি দূষিত এবং খুবই হার্মফুল একটা কম্পোনেন্টকে কিন্তু ইউজ করা হবে, কিন্তু পরবর্তীকালে বলা হয় যে না, গ্রিন ফায়ার ক্র্যাকার্সের জন্য আমরা যে কম্পাউন্ডগুলো ইউজ করব দ্যাট ইজ মেনলি অ্যালুমিনিয়াম, পটাশিয়াম নাইট্রাইট, ঠিক, KNO3, অ্যান্ড দে আর ভেরি লেস হার্মফুল, এবং তার কিন্তু হেলথ ইম্প্যাক্টও অনেক অনেক কম। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে গ্রিন ফায়ার ক্র্যাকার্সকে ইউজ করার প্রস্তাব আসে এবং দেখানো হয় যে নয়েজ পলিউশন প্রায় 100 ডেসিবেলের মতো নয়েজ পলিউশন কিন্তু কমে যাচ্ছে ইউজিং দ্য গ্রিন ফায়ার ক্র্যাকার্স। তো কিন্তু হোয়াট আর দ্য প্রবলেমস? এই ফায়ার ক্র্যাকার্স ইউজ যদি গ্রিন ফায়ার ক্র্যাকার্স এতই ভালো হয়, তাহলে মানুষকে বা গভর্নমেন্ট ইস্যু করুক অর্ডার যে ফায়ার ক্র্যাকার্স এখন থেকে শুধুমাত্র গ্রিন ফায়ার ক্র্যাকার্সই ইস্যু হবে। বাট দ্য প্রবলেম ইজ, ফার্স্ট যে প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাই কস্ট। আচ্ছা, এই হাই কস্ট জায়গাটা, অর্থাৎ এই যে ম্যানুফ্যাকচারিং করতে যে ধরনের কস্ট লাগবে সেই কস্টটা কিন্তু কখনোই একটা ট্র্যাডিশনাল ফায়ার কস্ট তৈরি করতে অত খরচা হবে না, ফলে মানুষ চাইবেই যে কম দামে একটা জিনিস কিনে নিতে, এবং সেই হাই কস্টটা কিন্তু গ্রিন ফায়ার ক্র্যাকার্সকে মার্কেটে র্যাপিডলি স্প্রেড করতে বাধা দিচ্ছে। নেক্সট, এর যে মেটেরিয়ালস লাইক অ্যালুমিনিয়াম, KNO3 এগুলো খুব একটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল নয়, সো ইজিলি অ্যাভেলেবিলিটিতেও একটা সমস্যা এখানে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আর লাস্ট আমরা যদি জায়গাটায় দেখি অ্যাওয়ারনেস, মানুষ এত কিছু বোঝেই না, তাদের কাছে উৎসবে আমরা বাজি ফটাবো, উৎসবে আনন্দ করব, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। বাট অন দি কন্ট্রারি, অন দি আদার সাইড, আমাদের যে সমস্যা দেখা যাচ্ছে পরিবেশগত, শারীরিকগত, হেলথগত, সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমাদের অবিলম্বে এই জিনিসটা যে বন্ধ করা উচিত এই বিষয়ে আমাদের অ্যাওয়ারনেস কম। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফায়ার ক্র্যাকার্স। হোপফুলি তোমরা পুরো জায়গাটা বুঝতে পেরেছো যে আমাদের কি কি প্রবলেম এবং আমাদের কোন জায়গাটা থেকে সলিউশন বার করতে হবে। আমরা যদি কনক্লুশন এই জায়গায় ভাবি, তাহলে অবভিয়াসলি এখানে গ্র্যাজুয়ালি এটাকে ফেজ ডাউন ম্যানারেই কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করতে পারবো। ফেস ডাউন অ্যাপ্রোচ নিতে হবে। একটা আমরা অর্ডার ইস্যু করে দিলাম এবং একদিনের মধ্যে রাতারাতি এই জিনিসটা বন্ধ করে দেওয়া যাবে এরকম ভাবলে আমাদের ভুলভাল হবে। এবং যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের এমপ্লয়মেন্ট, অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট অপরচুনিটিও কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে। দ্যাট মিনস সরকারি তরফ থেকে এদেরকে কিভাবে রিহ্যাবিলিটেট করা যায় ইন্টু দ্য আদার এমপ্লয়মেন্ট অপরচুনিটি, সেই জায়গাটাও কিন্তু ইনশিওর করতে হবে। তবেই ওই মানুষগুলো যারা ম্যানুফ্যাকচারিং করছে, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, শব্দবাজি, বোমাবাজি তৈরি করছে, তারা কিন্তু অন্য এমপ্লয়মেন্টে শিফট হয়ে গেলে তবেই কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোকে আস্তে আস্তে বন্ধ করা যাবে। উইথ দিস নোট কামিং ইনটু দ্য নেক্সট আর্টিকেল, আজ ওয়েডনেসডে, আজকে বুধবার, এবং আজকে সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে অটিজম দিবস। অটিস্টিক যে সমস্ত শিশু তাদের কিন্তু আজও মূল স্রোতে অন্তর্ভুক্ত করার লড়াই চলে যাচ্ছে তাদের অভিভাবকদের, গার্জেনদের, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক যে সমস্ত সাহায্য অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে সাহায্য সেটা আজও অনেক কম। এবং এখানে একজন ব্যক্তি ডক্টর তার মতামত প্রকাশ করেছেন যে সতর্ক আমাদের কখন হতে হবে যে একটি বাচ্চা অটিজম, সেই জায়গায়
অটিজম এমন একটি রোগ যেখানে দেখা যাচ্ছে যে একটি বাচ্চার সঠিক গ্রোথ যে বয়সের তুলনায় যে গ্রোথ হওয়া উচিত সেই জায়গাটায় কিন্তু তার নিউরো সিস্টেম, তার নার্ভাস সিস্টেম সেই জায়গায় তাকে গড়তে দিচ্ছে না। এবং অটিস্টিক মানে সেখানে কিন্তু মানে একটা প্রপার যে একটা ডেভেলপমেন্ট একটা শিশুর হওয়া উচিত সেই জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না। বলা হয়েছে 15 মাস বয়সে নিজের নামে শিশু সাড়া দিচ্ছে না, কোনো কথা না বলা, একা নিজের ছন্দে একই ধরনের খেলার প্রতি ঝোঁক, বাইরের জগতের সঙ্গে তার কৌতূহলের অভাব, সে বাইরের জগতের সাথে মিশতে চাইছে না এবং নিজের একটা জগতের মধ্যে মিশছে, এবং অর্থাৎ প্রপার সোশ্যাল অ্যান্ড দ্য ফিজিক্যাল ডেভেলপমেন্ট বাচ্চাটির আসছে না। এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টের জায়গায় বলা হচ্ছে মেনলি তার যে নিউরো ডেভেলপমেন্ট সেই জায়গায় কিন্তু অটিস্টিক বাচ্চারা একটি সাধারণ বাচ্চার থেকে অনেকই পিছিয়ে থাকে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ারনেস অটিজম অ্যাওয়ারনেস ডে 2025 অ্যান্ড দ্য গোল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য এক্সামিনেশন। এবং 2 এপ্রিল কিন্তু আমরা সারা বিশ্ব জুড়ে অটিস্টিক ডে বা অটিজম ডে পালন করি, এবং 2025 সালের থিম হচ্ছে অ্যাডভান্সিং নিউরো ডাইভার্সিটি অ্যান্ড দ্য ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও কামিং টু দ্য নেক্সট, দিস ইজ দ্য এডিটোরিয়াল ডিসকাশনস। আজকে আমরা প্রথম বাংলা এডিটোরিয়াল দিয়ে শুরু করব। দুটো জায়গায় আমরা পড়বো, মেনলি 3টে এডিটোরিয়াল পড়বো। প্রথম দেবতার বঙ্গে অবতরণ, এটা আমরা পড়বো না। ছুটির ঘন্টা, এটা মেনলি গ্রীষ্মকালের যে ছুটি সরকারি স্কুলগুলোতে দেওয়া হয় সেই নিয়ে আলোচনা, এবং এই জায়গাটায় সমমজুরি, কই, জিজ্ঞাসু বিষয়, এগুলো নিয়ে অলরেডি আমাদের ডিসকাশন আগের এডিটোরিয়ালগুলো হয়ে গেছে, আজকে আমরা ওটা স্কিপ করব। আমরা যে জায়গাটা পড়বো বড় এডিটোরিয়াল, সেটা হচ্ছে উত্তরণের পথ জমি থেকে। এখানে একটি কৃষক সম্প্রদায়ের, বিশেষ কৃষক সম্প্রদায়ের কথা বলা হয়েছে এবং সেই জায়গা নিয়েই আমাদের আজকের ডিসকাশন থাকবে। আচ্ছা, প্রথমত যারা ভাগ চাষি, ঠিক ভাগ চাষি কারা? বা যাদের জমি নেই, যারা দিন মজুরের মতো একটি জমিতে ক্ষেত মজুর যাদের বলা হচ্ছে, চাষ করেন এবং চাষের বিনিময়ে তারা হয়তো কিছু পারিশ্রমিক পান, সেই সমস্ত প্রান্তিক চাষিদের নিয়ে আজকের এই এডিটোরিয়াল, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সমাজে বদল অনেক হয়েছে, আবার অনেক জায়গায় বদল এখনো হয়নি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত লেখক, তার লেখনীতে যারা ক্ষেত মজুর হিসেবে উঠে এসেছিলেন বর্তমানেও তাদের সেই একই অবস্থা রয়েছে এবং এই পরিবর্তন হয়নি। এখান থেকে কোয়েশ্চেন করা হয়েছে, লেখক করেছেন যে ক্ষেত মজুর কারা। সাধারণত দেখা গেছে একটি সম্প্রদায় নিয়ে এখানে লেখা হয়েছে। আমরা যদি এটাকে কথায় আমরা শুনেছি বাগদি সম্প্রদায় বা ট্র্যাডিশনাল যারা শিডিউল কাস্ট কমিউনিটি, তাদেরই একটি উপজাতি হলো বাগদি উপজাতি, এবং এদেরকে মনে করা হয় তথাকথিত নিচু জাতের লোক। এবং এই মানুষগুলোদের কিন্তু কোনো জমি থাকে না, জমি নেই বললেই চলে। তারা বাস করেন কোথায়? গ্রামের নিচু জলা পাড়ের ধারে, অর্থাৎ এদের কোনো ঠিকঠাকভাবে জমি নেই যেখানে এরা সুস্থভাবে বসতি স্থাপন করবেন। মূল সমাজ থেকে এরা অনেক দূরে। সংসার চলে গ্রামের মনিবের বাড়িতে, কাজ করে প্রজন্মের পর প্রজন্ম, অর্থাৎ এদের কাজ হচ্ছে এরা গ্রামের কোনো একটি বড় লোক বা সম্ভ্রান্ত পরিবারে কাজ করে, ক্ষেত মজুরের কাজ করে, এবং এইভাবেই তাদের কিন্তু জীবন প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশন আফটার জেনারেশন তাদের এইভাবেই জীবন চলে। আবার যারা তাদের এই কাজে বহাল করেন তারাও প্রজন্মের পর প্রজন্ম কিন্তু মুনাফা পেয়ে থাকেন, অর্থাৎ একটা সিস্টেম তৈরি হয়ে গেছে মুনাফা নিয়ে এদেরকে কিন্তু বিভিন্ন কাজে বরাদ্দ করা হয়। বাগদি জাতির ক্ষেত মজুর ভাগ্য বদলায় না, কিন্তু মনিবের ভাগ্য বদলে যায়, অর্থাৎ এদেরকে ইউজ করে যারা টাকা উপার্জন করছেন তাদের ভাগ্য মানে বৃদ্ধি হচ্ছে এবং সৌভাগ্য তাদের হচ্ছে। তারা আস্তে আস্তে মনিব থেকে ব্যবসায়ী, মাস্টার, এলাকার নেতা এরকম জায়গায় চলে যাচ্ছেন। কিন্তু ওই যে মানুষগুলো যাদের ওপর পা দিয়ে, যাদেরকে ল্যাডার হিসাবে ব্যবহার করে, যাদেরকে সিঁড়ি ধরে ইউজ করে তারা উত্তরণের পথে যাচ্ছে, সেই মানুষগুলোর অবস্থা কিন্তু কোনো দিনও বদলায় না। এবার একটা জায়গায় মানুষগুলো বলেছেন যে বহুকাল আগে তারা যে সমস্ত জমি পেয়েছেন ওই বাবুদের সম্পত্তি থেকে তারা খুব ছোট্ট অংশের এমন জমি পেয়েছিলেন বা তাদের কাছে এমন জমি আছে যেটাই কিন্তু চাষ করে তাদের সারা বছর পেট চলে না। আবার আমাদের কপালে জন্মের সময় থেকেই লেখা হয়ে যায় আমরা ক্ষেত মজুর। ছেলে মেয়েদের তারা ঠিকঠাকভাবে পড়াশোনা করাতে পারেন না এবং জমি নেই, টাকা নেই, তাই টিউশন পড়ানোরও পয়সা নেই। এইরকম অবস্থায় আবার স্কুলের মাস্টার ভাবেন বাগদির ছানা,
এই ধরনের যে মানসিকতা সেটাই কিন্তু লেখারা বোঝাতে চেয়েছেন, মানে তাদের যে নিচু জাতি এইভাবেই তাদেরকে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম তাদের কিন্তু ডেজিগনেট করে দেওয়া হচ্ছে, এবং তারা কোনো রকমে যদি প্রাথমিক বা মাধ্যমিক পর্যন্ত শিক্ষা পায় তাদের মনে করা হয় তাদের যথেষ্ট পড়াশোনা হয়েছে, এরপর আর পড়াশোনা করার দরকার নেই। অর্থাৎ দেখা গেছে একদিকে তাদের জমি নেই, টাকা নেই, বাড়ি নেই, শিক্ষা নেই, এবং গ্রামের যে সমস্ত রাজনৈতিক অনুষ্ঠান, উৎসব, আনন্দ, ধর্মীয় অনুষ্ঠান তাদের ভাগিদার হওয়ারও তাদের কিন্তু সেই অধিকার দেয়া হয়নি। কিন্তু এই যে সাম্প্রতিক একটি চিরাচরিত তথ্য বা এই যে চিরাচরিত একটি ছবি, এর বাইরে বেরিয়ে পশ্চিমবঙ্গের একটি জেলা আছে, সেটি হচ্ছে নদিয়া জেলা, যেখানে এই ট্র্যাডিশনাল এবং তথাকথিত বাগদি সম্প্রদায়ের অবস্থা যথেষ্ট উন্নত। দেখো এখানে বলা হয়েছে নদিয়া জেলা কৃষ্ণনগর, শান্তিপুর, হাঁসখালি ব্লকের কিছু গ্রামে ছবিটি একেবারে আলাদা। ওখানকার বাগদিরা তাদের জন্মগত দুর্ভাগ্যের বিরুদ্ধে লড়াই সংগঠিত করতে সক্ষম হয়েছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র, তোমরা যারা গোপাল ভাঁড় জানো তারা দেখেছো, রাজা কৃষ্ণচন্দ্র নদিয়ার কৃষ্ণনগরের একজন রাজা ছিলেন। সেই রাজা কৃষ্ণচন্দ্রের সৈন্য হিসাবেও কিন্তু বাগদিরা যুক্ত হয়েছিল, এবং সেই দিক থেকে তারা কিন্তু অনেকভাবে অর্থনৈতিক দিক থেকে সুবিধা পেয়েছিল এবং অর্থনৈতিক উত্তরণ তারা তাদের নিজের জীবনে এনেছিল। বছরে 3 বার চাষ হয়, পটল, আলু, আনাজ ইত্যাদি, অর্থাৎ চাষবাসের দিক থেকেও এই সম্প্রদায় কিন্তু অনেক এগিয়ে গেছে নদিয়ার এই সমস্ত জেলা মানে অঞ্চলগুলিতে। নেক্সট, সেখানে অর্থনৈতিক সম্পদ তাদের দখলে, চাষের যন্ত্রপাতিও তাদের দখলে, উচ্চ ও নিম্নবর্ণের মধ্যে যে পাড়াগত সম্পর্ক তারা সেটা স্বীকার হয় না, এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে তারা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী তারা নিজেরাই। বাগদিদের একটি উৎসব নদিয়া জেলায় মানে পালিত হয়, সেটি হচ্ছে মনসা পুজো। এর বাইরেও যে বাগদিরা উৎসব আছে তা নদিয়া জেলাতে দেখা যায়, অর্থাৎ মনসা পুজোর বাইরেও বিভিন্ন অনুষ্ঠান কিন্তু নদিয়া জেলাতে তারা পালন করেন। বোয়ালিয়া নামক একটি স্থানে ধর্মরাজের মন্দির আছে, যাকে কেন্দ্র করে বিরাট মেলা হয়। এখানে কিছু মন্দির আছে যার পূজারী কিন্তু ইভেন বাগদি সম্প্রদায়ের মানুষ, যেখানে তার মানে দেখা যাচ্ছে প্রথাগত যে চিত্র তার বাইরে গিয়ে মানে বাগদি সম্প্রদায়ের মানুষ তাদের কিন্তু সোশিও ইকোনমিক আর্থসামাজিক অনেকটাই উন্নতি ঘটিয়েছে। বলা হয়েছে কৃষ্ণনগরের চূর্ণীপোতা গ্রামের এক বাগদি পরিবার আবার জমিদারিও লাভ করেছে, অর্থাৎ এতটা তাদের সম্প্রদায়ের উন্নতি হয়েছে যে তারা কিন্তু জমিদারিও লাভ করেছে, এবং সেই পরিবার আজও আছে এবং পরিবারের এক নারী সংস্কৃতির বিষয়ে যথেষ্ট ভূমিকা পালন করছেন। আরও একটি জায়গা আশেপাশে মতুয়া জনবাসী বা জনবসতি থাকার জন্য তাদের আন্দোলন এবং জাতিগত সচেতনতার প্রভাব বাগদিদের ওপর পড়েছে, এবং মতুয়ারা যেরকম নিজেদের রাইটস নিয়ে লড়াই করেছে সেই দেখা দেখি এই সমস্ত অঞ্চলের বাগদি সম্প্রদায়ের মানুষরাও কিন্তু নিজেদের রাইটস এবং তাদের যে নিজেদের অধিকার সেটা কিন্তু বুঝে নেওয়ার জন্য তারা লড়াই চালিয়েছে। তো এই জায়গাটা লেখা হয়েছে, এবং লাস্টে এটাই বলা হয়েছে নদিয়ার এই অবস্থা কিন্তু অবশ্যই একটি খণ্ডিত চিত্র, একটি বিচ্ছিন্ন ঘটনাই মাত্র। এখন পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বলা হয়ে থাকে যাদের জমি তারাই রাজা, কিন্তু রাজারা তো আর গায়ে গতরে খাটবে না, সেই খাটনিটা খাটতে হয় অন্যদের। অর্থাৎ বলা হচ্ছে যাদের জমি আছে তারা কিন্তু তাদের এই জমিকে ফলপ্রসূ করার জন্য কিন্তু অন্য একটি সম্প্রদায়কে শোষণ করছেন, এবং সেই সম্প্রদায় হলো গরিব, অসহায়, নিরক্ষর, রাজনৈতিকভাবে কিন্তু তাদের হাত পা বাঁধা বা তারা অক্ষম। তাদের কাজ হলো অর্থব্যবস্থায় জুড়ে থাকা, উৎপাদনের 200% গতর দেয়া, কিন্তু ফলের বিষয়ে টু শব্দটি না করা, কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন মা ফলেষু কদাচন। অর্থাৎ এখানে এটাই বলা হয়েছে যে তাদের যে জায়গাটা তারা কিন্তু কোনো আওয়াজ করতে পারবে না, তারা কিন্তু শুধু শ্রম দেবে, এবং শ্রমের বিনিময়ে তারা কি পাবে, তারা কিছু পাবে না, কিঞ্চিত কিছু পয়সা পাবে, যেটা দিয়ে তাদের হয়তো সারা জীবন বা সারা বছর খাবারও সংস্থান হবে না। নদিয়ার ব্যতিক্রমী ছবিটিকে পশ্চিমবঙ্গের দলিত আন্দোলনের সাথে মিলিয়ে দেয়া দরকার আছে। এই জায়গায় বলা হয়েছে এক ধরনের সক্ষমতার মধ্য দিয়ে অন্য ধরনের সক্ষমতার দিকে যেতে হবে, ভিন্ন ভিন্ন সক্ষমতা ভিন্ন ভিন্ন পথ ধরে নিচু জাতে দুর্ভাগ্য লিপি মুছে ফেলা যাবে। তো এই ছিল আজকের আমাদের এডিটোরিয়াল ডিসকাশন। তো আমরা যদি পরের এডিটোরিয়াল ডিসকাশনের দিকে চলে যাই, দ্যাট ইজ এক মিনিট, এই এডিটোরিয়াল ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট। অধরা সাফল্য
এখানে লেখক বলেছেন যে ভারতবর্ষের প্রথম বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন 1930 সালে। তাহলে 1930 সালে কিন্তু প্রথম নোবেল প্রাইজ পাওয়া যায় চন্দ্রশেখর ভেঙ্কটরমনের দ্বারা, এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে তিনি তখন রিসার্চ করতেন, যেটাকে বলা হয় IACS। ঠিক, এটা এখন কলকাতাতে আছে। এবং এখানে পদার্থবিজ্ঞানে তার কোন কাজের জন্য তিনি নোবেল পেয়েছিলেন সেটি হচ্ছে রামান এফেক্ট। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে, তিনি বলেছেন, এবং আমরা জানি প্রত্যেক বছর তার এই যে সাফল্য, অর্থাৎ তিনি যে ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর দ্য ডিসকভারি অফ দ্য রামান এফেক্ট, আমরা ভারতবর্ষের বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্টের তরফ থেকে 28 ফেব্রুয়ারি বা 28 ফেব্রুয়ারি ভারতীয় বিজ্ঞান দিবস পালন করি। তো এই জায়গায় লেখক বলেছেন যে আগামী 5 বছরে ভারতবর্ষের জনসংখ্যা 150 কোটি ছাপিয়ে যাবে। তার মধ্যে এখনও কিন্তু কেউ সেইভাবে বিজ্ঞানে গবেষণার জন্য নোবেল পুরস্কার পাননি। মতামত একদমই লেখকের ব্যক্তিগত। তিনি বলতে চেয়েছেন যে মানুষের কিন্তু মহাকুম্ভে স্নান, পাথর গণেশকে দুধ খাওয়ানো, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত কুসংস্কার বা আছেন বা ধর্মীয় বিশ্বাস অনেক বেশি, এবং সেগুলোর মাধ্যমে বিশ্ববাসীকে দেখানোর ইচ্ছা, উদ্যোগ কোনো কিছুরই অভাব নেই। কিন্তু বলা হচ্ছে সায়েন্স যেটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানের বিষয়ে কিন্তু এখনো কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা অনেক বেশি পিছিয়ে আছেন, এমনটাই লেখকের মতামত। এবং তিনি বলেছেন বহু বিজ্ঞানী কিন্তু এখন দেশে প্রত্যেক বছর ভাটনগর পুরস্কার পাচ্ছেন। এই কথা বলে এটা প্রমাণ করা যায় না ভারত কিন্তু বিজ্ঞান গবেষণায় অনেকটি এগিয়ে গেছে। অর্থাৎ মৌলিক বিজ্ঞানের যে গবেষণা, সেখানে কিন্তু দেশ এবং প্রতিটি অঙ্গরাজ্যে সরকারকে অর্থ প্রদান করতে হবে। বিজ্ঞানীদের যে ইনসেন্টিভ, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি বাড়াতে হবে, যেটা এখনো দেখা যাচ্ছে কম। গুরুত্ব দিতে হবে বিজ্ঞান প্রচারের ক্ষেত্রে, সায়েন্স কমিউনিকেশনের দিকটিও। শুধুমাত্র অতীতে কি হয়েছে, অতীতে আমরা ভারতীয়রা বিজ্ঞানের দিক থেকে কি সাফল্য পেয়েছি, এই নিয়ে চর্চা করা বা এই নিয়ে কথা বললেই হবে না। বর্তমানে যে নতুন প্রজন্মের বিজ্ঞানী ছাত্রছাত্রীরা যারা বিজ্ঞান পাঠ করছেন, বিজ্ঞান গবেষণা করছেন, সেই ব্যাপারেও কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে। সেই ব্যাপারে কিন্তু প্রজন্মকেও চেষ্টা করতে হবে, নতুন প্রজন্মকেও চেষ্টা করতে হবে ধর্মীয় উন্মাদনা এবং হুজুকে না মেতে বিজ্ঞান সম্পর্কে আগ্রহী হয়ে বিকশিত ভারত গড়ে তোলা। তবেই কিন্তু প্রকৃত অর্থে ভারতীয় বিজ্ঞান দিবস পালন সার্থক হবে। এই জায়গাটা ছিল আজকের এডিটোরিয়াল। আর একটা জায়গায় এডিটোরিয়াল আমি ডিসকাশন করে দিতে চাই, যেখানে আমার মনে হচ্ছে এখান থেকে আসছে কোয়েশ্চেন। এটা হচ্ছে দৃষ্টিকোণের ফারাক। আচ্ছা, এখানে ভারতবর্ষের সাম্প্রতিক যে অর্থনীতি, সেই নিয়ে একটি আলোচনা হয়েছে। দেখো, এখানে মেনলি বলা হয়েছে যে বিভিন্ন সরকারি পক্ষ থেকে দেখানো হচ্ছে ভারতবর্ষের অর্থ ব্যবস্থা ঘুরে দাঁড়াচ্ছে, তার অর্থনৈতিক স্বাস্থ্য ব্যবস্থা ভালো। বিরোধীরা বলছেন স্বাধীনতার পর থেকে ভারতের কখনো এরকম অবস্থা হয়নি। অর্থাৎ একদিকে সরকার বলছেন যে ভারতের অর্থনীতি ভালো অবস্থায় আছে, অন্যদিকে বিরোধীরা বলছেন মোটেও এটি ভালো অবস্থায় নেই, বরং আরো ভঙ্গুরতর দিকে যাচ্ছে। কিন্তু অর্থমন্ত্রকের যদি আমরা রিপোর্ট দেখি, সেখানে অর্থমন্ত্রক জানাচ্ছে, অর্থাৎ ফিনান্স মিনিস্ট্রি জানাচ্ছে, দেশের যে অর্থনৈতিক যে মুদ্রা ভাণ্ডার, সেখানে এত বিদেশি মুদ্রা রয়েছে, সেটি কিন্তু নেক্সট যে 11 মাসে আমদানির খরচ মেটাতে সম্ভব। অর্থাৎ আমাদের যে ফরেন কারেন্সি আছে, সেটা এত পরিমাণে আছে, যেটি নেক্সট 11 মান্থস আমরা যদি টোটাল কোনো জিনিসকে আমাদের ইম্পোর্ট করতে হয়, সেই খরচা জুগিয়ে দেওয়ার জন্য যথার্থ। তো এবং এই কথাটি কিন্তু আমরা ওয়েবসাইটে সার্চ করলেও এটাই দেখতে পাবো। কিন্তু দেখা যাবে 2024 অর্থবর্ষে ভারতের মোট আমদানির পরিমাণ দাঁড়াচ্ছে $720 বিলিয়ন কাছাকাছি। অর্থাৎ ভারতবর্ষ যদি 2024 টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ার ধরি, তাহলে $720 বিলিয়ন কিন্তু ইনভেস্ট করতে হয়েছে ভারতবর্ষকে টু ইম্পোর্ট দ্য গুডস। অর্থাৎ 11 মাসে আমদানির গড় ব্যয় $660 বিলিয়ন। অর্থাৎ 12 মাসে যদি $720 বিলিয়ন যদি খরচ হয়, তাহলে 11 মাসে আনুমানিক বলা হচ্ছে, হিসাব বলছে 660 অর্থাৎ $660 বিলিয়ন খরচা হবে। কিন্তু ভারতীয় মুদ্রার এই মুহূর্তে মানে যে অবস্থা, সেটা হচ্ছে $658 বিলিয়ন। অর্থাৎ সেই জায়গাটায় কিন্তু রিপোর্ট দেখা যাচ্ছে, এই হিসাব করলে দেখা যাচ্ছে অর্থমন্ত্রকের রিপোর্ট কিছু মিথ্যা বলছে না। অর্থাৎ সরকার যে তথ্য দিয়ে আমাদের ইকোনমিক কন্ডিশনকে জাস্টিফাই করছে, সরকারের দিক থেকে সেটি একদম সঠিক। কিন্তু বিরোধীরা কি বলছে দেখো, বিরোধীরা বলছে ভারতবর্ষে প্রকৃত মজুরি বৃদ্ধির হার, অর্থাৎ প্রকৃত যে মানুষের হাতে যে টাকা, অর্থাৎ টাকার অঙ্কে মজুরি বৃদ্ধি, মানে মানুষের যে ওয়েজ বা মানুষের যে ইনকাম, সেই যে বৃদ্ধির হার, এবং আমাদের যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, সেই জায়গাটা যদি আমরা কাউন্টার ব্যালেন্স করি, সেই
প্রকৃত ইনকাম বা প্রকৃত মজুরি বৃদ্ধির হার এখনো যথেষ্ট পরিমাণে কম। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা কিন্তু এই কথারও আবার সাক্ষী দিচ্ছে। অর্থাৎ বিরোধীরা কিন্তু একটি অন্য প্যারামিটার সেটাকে ইউজ করছে। সেখানে বলা হচ্ছে 2017-18 অর্থবর্ষের তুলনায় 2023-24 অর্থবর্ষে ভারতের বেতনভোগী এবং শ্রমিকের প্রকৃত মজুরি অর্থাৎ মেল পার্টিসিপেন্ট যারা লেবার তাদের যে টোটাল ইনকাম মানে কি অ্যাকচুয়াল ইনকাম মাইনাস ইনফ্লেশন, সেটাকে বলা হয় রিয়েল ইনকাম। সেই রিয়েল ইনকাম কিন্তু কমে গেছে 6.4%। অর্থাৎ ধরো অ্যাকচুয়াল ইনকাম মানে হচ্ছে অ্যাকচুয়াল ইনকামের থেকে যদি আমরা বাজারের ইনফ্লেশনকে বিয়োগ করি তবে আমরা পাবো রিয়েল ইনকাম। অর্থাৎ মানে সাপোজ ধরো আমি বলছি একজন মানুষ 70,000 টাকা মাসে ইনকাম করছে, কিন্তু বাজারের যে মুদ্রাস্ফীতি ইনফ্লেশন বা আমি ধরে নিচ্ছি এক্সট্রা খরচ ইনকাম ট্যাক্স সেটা কেটে তার মাসিক মাইনে দাঁড়াচ্ছে 50,000। তাহলে আমার খাতায় কলমে 70,000 মাইনে হলেও আমি কিন্তু অ্যাকচুয়ালি পাচ্ছি 50,000 অ্যান্ড সেটাকেই বলা হচ্ছে প্রকৃত মজুরি বা রিয়েল ইনকাম। তো এই জায়গায় বলা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সেই ইনকাম কমেছে 12.5%। স্বনিয়োজিত কর্মীদের ক্ষেত্রে প্রকৃত আয় কমেছে এমনটি কিন্তু তথ্য জানাচ্ছে। অর্থাৎ বিরোধীদের দাবিও কিন্তু তথ্য সমস্ত, অর্থাৎ সরকারও যেমন ঠিক তথ্য দিচ্ছে বিরোধীরাও ঠিক তথ্য দিচ্ছে, অর্থাৎ সমস্যাটা কিন্তু অন্য জায়গায় হচ্ছে। এমন বিপরীতমুখী ছবি দুটোই কিন্তু একটা অর্থ ব্যবস্থার ক্ষেত্রে প্রকৃত তথ্য। এবার দেখো সরকার বলছে, কেন্দ্রীয় সরকার বলছে অর্থ ব্যবস্থার কোন দৃষ্টিকোণ নিয়ে আমরা দেখব যে আমাদের দেশের অর্থ ব্যবস্থা উন্নত হচ্ছে। সেখানে বলেছে তারা কিন্তু ট্রিকল ডাউন তত্ত্বে বিশ্বাসী। ট্রিকল ডাউন তত্ত্ব কি? অর্থ ব্যবস্থা বৃদ্ধি ঘটতে থাকলে তার নিজের জোরেই চুঁইয়ে পড়বে সর্বনিম্ন স্তরে। অর্থাৎ যদি আমরা ওভারঅল প্যারামিটার যদি ইমপ্রুভ করতে থাকি তাহলে দেখা যাবে তার ফল আস্তে আস্তে সমাজের নিম্ন শ্রেণী অর্থাৎ সর্ব মানুষের মধ্যে তা একটি অচিরেই পজিটিভ ইম্প্যাক্ট আনবে। এর ফলে সরকারের বিশেষ কিছুই করার নেই, শুধুমাত্র যেটা সরকারের করার আছে সার্বিক অর্থ ব্যবস্থাকে উন্নতি করা, শুধু বৃদ্ধির সহায়ক পরিবেশ বজায় রাখতে পারলেই যথেষ্ট। অর্থাৎ সরকার বলছে আমরা ইকোনমিক দিকটাকে মানবো, আমরা এনভায়রনমেন্টের দিকটাকে মানবো এবং এই দুটোকে ইম্প্যাক্ট করতে থাকবো এবং ইমপ্রুভ করতে থাকবো এবং অচিরেই সেটি ট্রিকল ডাউন কনসেপ্টের মাধ্যমে সমাজের নিম্ন অবস্থার মানুষগুলোর কাছে ছড়িয়ে পড়বে। সেদিক থেকে দেখতে গেলে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার যা বলছে তা ঠিক। মূল্যস্ফীতির হার আপাতত নিয়ন্ত্রণে, বিদেশি বিনিয়োগও আসছে। অতএব আজ না কাল হোক না পরশু অচিরেই ভারতবর্ষ সেই বৃদ্ধির সুফল পাবে এবং নিশ্চিতভাবে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। এবং অন্যদিকে আবার যিনি মনে করছেন যে আর্থিক বৃদ্ধির ফল সরাসরি সবার কাছে পৌঁছায় না, তার জন্য সরকারের কিছু করণীয় আছে, তার কাছে সরকারের এই আশ্বাস অর্থহীন ঠেকবে। অর্থাৎ বিরোধীরা মনে করছেন যে এই ধরনের কবে কি হবে, কবে ইকোনমিক গ্রোথ হবে, কবে সাধারণ মানুষের কাছে যাবে, এইভাবে দেশের উন্নতি হয় না। তাদের কাছে মনে করছেন যে সাধারণ মানুষের কাছে আর্থিক বৃদ্ধির সুফল পৌঁছানো কার্যত একটি রাস্তা হলো শ্রমের বাজার। অর্থাৎ সাধারণ মানুষের কাছে ডিরেক্ট যে অর্থনৈতিক সুফল পৌঁছে দেওয়ার জায়গা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন। অর্থাৎ কাজের বাজার তৈরি করতে হবে, চাকরি দিতে হবে, এটি কিন্তু বিরোধীদের দাবি। মজুরি বা বেতনই তাদের আর্থিক উন্নতির ভাগ দিতে পারে। অর্থাৎ তাদের কিন্তু ইনকাম বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে, স্যালারি বাড়াতে হবে। শ্রমের বাজার অর্থাৎ জব মার্কেট কিন্তু সেখানে বিরোধীরা বলছেন, অবশ্যই এটিও সঠিক, একটি বিধ্বস্ত। তার প্রমাণ সরকারি অর্থনৈতিক সমীক্ষাতেও দেখা গেছে। কর্মসংস্থান বৃদ্ধির যে পরিসংখ্যান নিয়ে কেন্দ্র প্রচারের শেষ নেই, তাও যে অন্তঃ60 তাও কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে। অর্থাৎ এটিকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বেকারত্ব, অর্থাৎ যেটা বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। একটি জবে প্রয়োজনের তুলনায় অনেক বেশি মানুষ যুক্ত আছে এবং তার কিন্তু আউটকাম অনেক কম এবং মানুষ মেইনলি অবৈতনিক পারিবারিক কাজে স্বনিযুক্তির মাধ্যমে যুক্ত এবং যা প্রকৃত এমপ্লয়মেন্ট নয়, এটি একটি প্রচ্ছন্ন বেকারত্ব। সরকারি নীতি আয়োগের সদস্য অরবিন্দ ভিরমানিও কিন্তু এই কথাই বলেছেন যে নিয়মিত বেতনে যারা চাকরি করেন তাদের অবস্থাও কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবং সবটুকু নিয়ে আমাদের ভাবতে হবে। এবং ভারতীয় অর্থ ব্যবস্থায় শুধুমাত্র এই যে ট্রিকল ডাউন কনসেপ্টের উপর ভরসা করে থাকলে হবে না, এই কথাটি আমাদের বারে বারে মনে করে রাখা প্রয়োজন। তো উইথ দিস নোট আজকের বাংলা এডিটোরিয়াল ডিসকাশন শেষ হলো। কামিং টু দ্য নেক্সট, আমরা যদি দেখি ইংলিশ এডিটোরিয়াল নিউজ পেপার, তো কালকে আমরা যেহেতু ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে একটি আলোচনা করেছি, আজকে সেই ধরনেরই আছে একটি এডিটোরিয়াল এসছে যেটি আমাদের কারেন্ট ইউনিয়ন এডুকেশন মিনিস্টার স্যার
ধর্মেন্দ্র প্রধানের লেখা ইন্ডিয়াস এডুকেশনাল ট্রান্সফরমেশন দ্য ট্রু পিকচার, এটা তোমরা নিজেদের মতো পড়ে নেবে। পেনশন ওজ সুপ্রিম কোর্টের একটি যে লেখা, সেটা আমি আজকে ডিসকাশন করছি না ডিউ টু দ্য ল্যাক অফ টাইম। হোয়াট আই এম গোয়িং টু ডিসকাস দ্যাট ইজ দ্য ইন্ডিয়া চায়না রিলেশনশিপ, এবং যেটা মেনলি একটি পজিটিভ অ্যাঙ্গেলকে দর্শাচ্ছে, যে ভারত এবং চায়নার যে পজিটিভ রিলেশনশিপ, যেটা বহু যুগ ধরে আসছে, নাকি বিভিন্ন ধরনের যে নেগেটিভ অ্যাঙ্গেলটাই এখানে লেখা হয়নি, কারণ এটি কিন্তু চাইনিজ অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া লিখেছেন এবং তিনি ভারত এবং চায়নার যে পজিটিভ যে সাইডটা সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন। হোপফুলি ইট ইজ ক্লিয়ার নাও। রিড দিস এডিটোরিয়াল। প্রথমত, টুডে ইজ April 2nd and yesterday was April 1st. April 1st সেটা হচ্ছে 75th anniversary of the establishment of the diplomatic relationship between India and the China. অর্থাৎ ইন্ডিয়া এবং চায়না ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 75th অ্যানিভার্সারি কিন্তু কালকে পালন হয়েছে। সেই সুবাদেই কিন্তু এই আমাদের চাইনিজ অ্যাম্বাসাডার কিন্তু এই এডিটোরিয়ালটা পাবলিশ করেছেন। তিনি বলেছেন, ডিসপাইট আপস অ্যান্ড ডাউনস, চায়না অ্যান্ড ইন্ডিয়ার রিলেশনশিপ হ্যাভ অলওয়েজ সার্চড ফরওয়ার্ড লাইক দ্য ইয়াংজে অ্যান্ড দ্য গঙ্গা রিভার। আমরা জানি ইন্ডিয়ার একটি ইম্পর্টেন্ট রিভার গঙ্গা এবং চাইনিজ যে ইয়াংজে রিভার বলা হয়েছে, এই দুটো রিভারের ফ্লোয়ের মতনই আমাদের চায়না এবং ইন্ডিয়ার রিলেশন কিন্তু ফ্লরিশ করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলেছেন আমাদের 4টে প্যারামিটারের ওপর দেখতে হবে যেখানে কিন্তু ইন্ডিয়া এবং চায়না বাইল্যাটারাল রিলেশন ডেভেলপ করেছে। ফার্স্ট, leaders and their guidance. First, the strategic guidance of our leaders as the anchor. Anchor মানে যে আমাদের দিশা দেখায় পথের। Over the past 75 years, the leaders of the two countries have consistently steered the relation at the critical historical junctions. Coming to the first year 1950, very crucial, just immediate after the independence of India, আমরা যদি দেখি চেয়ারম্যান মাও জেদং এবং আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু মেড দ্য হিস্ট্রিক ডিসিশন অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ডিপ্লোম্যাটিক টাই। ইন্ডিয়া এবং চায়না 1950-তে কিন্তু ডিপ্লোম্যাটিক টাই establishment করেন। ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট নন সোশ্যালিস্ট কান্ট্রি টু স্ট্যাবলিশ দ্য ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ চায়না। এরপরে আমরা দেখব 1988-এ প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী কিন্তু চায়না ভিজিট করেন অ্যান্ড টু সাইডেড এগ্রিমেন্ট টু লুক ফরওয়ার্ড অ্যান্ড ইনিশিয়েটেড দ্য নর্মালাইজেশন প্রসেস অফ বাইল্যাটারাল রিলেশন। এরপর 2013 থেকে আমরা দেখছি যে প্রেসিডেন্ট জাই জিনপিং ওখানে ক্ষমতায় আছেন এবং আমাদের দিক থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু অলওয়েজ হোম টাউন ডিপ্লোমেসি, অর্থাৎ খুব ভালো একটা সম্পর্ক, এবং দুটো ইনফর্মাল মিটিং কিন্তু হেল্ড হয়েছে। সেখানে দেখা গেছে যে দ্যাট অ্যাকচুয়ালি প্রোপেলড দ্য রিলেশন ইনটু এ পিরিয়ড অফ র্যাপিড ডেভেলপমেন্ট। সেকেন্ড যে জায়গাটার ওপর আলোকপাত করা হয়েছে, দ্যাট ইজ দ্য ফ্রেন্ডলি এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন ফ্রম দ্য ফাউন্ডেশনাল ফ্যাব্রিক অফ চায়না ইন্ডিয়া রিলেশনশিপ। লুকিং ব্যাক থ্রু হিস্ট্রি, যদি আমরা হিস্ট্রির দিকে ফিরে তাকাই, দেন আমরা দেখতে পাবো আওয়ার টু সিভিলাইজেশন হ্যাভ ফ্লরিশ লাইক টু ইন লোটাস। দুটো পদ্মের মতো, দুটো জোড়া পদ্মের মতো আমাদের ইন্ডিয়া এবং চায়নার রিলেশনশিপ এবং সিভিলাইজেশন সভ্যতা কিন্তু ফ্লরিশ করেছিল, ইন্টারকানেক্টেড অ্যান্ড মিউচুয়ালি ইলুমিনেটিং। দুজনের মধ্যে ইলুমিনেটিং মানে কি, প্রজ্বলিত হওয়া। আওয়ার টু পিপল হ্যাভ এম্পাথাইজড with and supported each other in the struggle for national independence and liberation। অর্থাৎ মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা, প্রত্যেকটা জায়গায় দেখা গেছে ইন্ডিয়া চায়না একে অপরকে সাথ দিয়েছে। Since the turn of the century, China and India have forged a strategic and cooperative partnership for peace and prosperity। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে bilateral trade has risen from less than 3 billion in the 2000 to $138.5 billion in 2024। অর্থাৎ ম্যাসিভ যে বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট সেটা কিন্তু ইন্ডিয়া এবং চায়নার মধ্যে বেড়েছে। থার্ড, অন্য একটি জায়গা, ব্রিজিং ডিফারেন্সেস থ্রু ডায়ালগ স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অ্যান্ড অনলি কি ফর চায়না ইন্ডিয়া রিলেশনশিপ। অর্থাৎ যদি কোনো ডিসপুট দেখা যায় সেটাকেও কিন্তু through proper dialogue, through proper negotiation, India China solve করতে চেয়েছে। As our Prime Minister said, when two neighboring country exist, occasional disagreement are bound to happen। অর্থাৎ বলা হয়েছে যে একটি পরিবারের মধ্যে, মানুষের মধ্যে কিন্তু ডিসপুট হয় বা ঝগড়াঝাটি, মনোমালিন্যের একটি জায়গা আসে, কিন্তু সেই ঝগড়াঝাটিকে কখনোই ডিসপুটের পর্যায়ে আমরা নিয়ে যাইনি এবং থ্রু প্রপার পিসফুল নেগোসিয়েশন আমরা সেটাকে সলভ করার চেষ্টা করেছি। As to ancient civilization, China and India both have the wisdom and the capacity to resolve differences through dialogue। সেই জন্য এটি কখনোই একটি ডিসপুটের পর্যায়ে উপনীত হয়নি। নেক্সট এই জায়গায় বলা হয়েছে আরও যে পয়েন্টটা, সেটি হচ্ছে
স্পেশাল রিপ্রেজেন্টেটিভ মেকানিজম বোথ কান্ট্রি অ্যাডপ্ট করেছে ফর চায়না ইন্ডিয়া বাউন্ডারি কোয়েশ্চেন্স অ্যান্ড স্ট্রাইভ টু সিক এ প্রপার সলিউশন, ট্র্যাঙ্কুইলিটি থ্রু ইন্টেন্সিভ ডায়ালগ, অর্থাৎ শান্তি কিন্তু ডায়ালগের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে। এবং 4 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে working for the future of the world is the important mission of the relationship. Xi Jinping কিন্তু বলেছিলেন if the China and India speak with one voice the whole world will listen, অর্থাৎ চায়না এবং ইন্ডিয়া যদি এক সুরে কথা বলে তাহলে এন্টায়ার ওয়ার্ল্ড কিন্তু সেটি শুনবে। এখানে বলা হচ্ছে চায়না অ্যান্ড ইন্ডিয়া জয়েন্টলি অ্যাডভোকেটেড 5 প্রিন্সিপাল অফ পিসফুল কোএক্সিস্টেন্স অ্যান্ড প্রমোটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইউনিটি অফ দ্য এশিয়ান অ্যান্ড আফ্রিকান কান্ট্রি, অর্থাৎ এশিয়া এবং আফ্রিকান কান্ট্রিতে কিন্তু জয়েন্টলি তারা কিন্তু থ্রাইভ টুয়ার্ডস দ্য এক্সিলেন্স চায়না এবং ইন্ডিয়া জয়েন্টলি করতে চেয়েছে। এবং ভাইটাল মেম্বার হচ্ছে ইন্ডিয়া এবং চায়না ইন দ্য প্ল্যাটফর্মস লাইক ব্রিক্স, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, G20, এবং যেখানে দেখা গেছে চায়না ইন ইন্ডিয়া শুড টেক দ্য কমন রেসপন্সিবিলিটি অফ সেফগার্ডিং দ্য রাইটস অ্যান্ড ইন্টারেস্ট অফ ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড আপহোল্ডিং মাল্টিল্যাটারালিজম। And on the ground, কি দেখা গেছে India and the China relations have become one of the world's most crucial bilateral relationship. India-China boundary questions and the Vice Minister Foreign Secretary dialogue have been held successfully. এখানে আরও যে জায়গাটা দেখা গেছে যে people to people exchange are increasing এবং ফার্স্ট কোয়ার্টার অফ দিস ইয়ার যদি আমরা দেখি তাহলে চাইনিজ এম্বাসি থেকে জানানো হয়েছে যে ইন্ডিয়ান যে স্টুডেন্টস, ইন্ডিয়ান সিটিজেন্স, তাদের কিন্তু প্রায় 70,000 ভিসা কিন্তু চাইনিজ পক্ষ থেকে অ্যালাউ করা হয়েছে। সো এটা বোঝায় যে ইন্ডিয়ান সিটিজেন্সদের কিন্তু তারা খুবই সহজে ভিসা গ্র্যান্ট করছে। দিস ফিগার ফুললি ডেমনস্ট্রেট দ্য স্ট্রং মোটিভেশন ফর এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন বিটুইন দ্য টু কান্ট্রি। অন্যদিকে বলা হয়েছে ইট ইজ দ্য কমন উইল অফ দ্য টু পিপল অ্যান্ড দ্য আনস্টপেবল টাইট অফ হিস্ট্রি টু অ্যাডভান্স ইন্ডিয়া চায়না ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন। আচ্ছা, লাস্ট যে জায়গাটায় কোয়েশ্চেন বলা হচ্ছে সেটি হচ্ছে লাস্ট যদি আমরা প্যারাগ্রাফে চলে আসি আজকের এডিটোরিয়ালে, দ্যাট ইজ অবভিয়াসলি সবসময় বলা হচ্ছে কোএক্সিস্টেন্স ইন হারমোনি অ্যান্ড ডেভেলপ হ্যান্ড ইন হ্যান্ড। নেক্সট স্টেপ ফর বেজিং অ্যান্ড নিউ দিল্লি টু টেক, প্রথমে বলা হয়েছে we should build a healthy and stable relationship. Obviously, strategic judgment made by the two leaders that China and India are partners rather than rivals. আমরা কেউ কাউ শত্রু নই, আমরা কিন্তু as the partner কাজ করব and pursue development opportunities rather than threats to each other. We should uphold the principles of mutual respect, mutual understanding, mutual trust and mutual accommodation and mutual accomplishment. সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে সাউন্ড ডেভেলপমেন্ট ট্র্যাকের মধ্য দিয়ে ইন্ডিয়া এবং চায়নাকে জয়েন্টলি মুভ করতে হবে। লাস্ট যে জায়গাটায় বলা হয়েছে যে ইট ইজ আওয়ার কমন গোল টু ডেভেলপ দ্য ইকোনমি অ্যান্ড ইমপ্রুভ পিপলস লাইভলিহুড। চায়না ইজ অ্যাক্টিভলি প্রমোটিং হাই কোয়ালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডিয়া ইজ কমিটিং টু রিয়েলাইজিং দ্য ভিশন অফ এ বিকশিত ভারত 2047। নাও এই পথ দিয়ে হাঁটার ফলে মিউচুয়াল কোঅপারেশন করার ফলে আমরা কিন্তু মডার্নাইজেশন অফ দ্য টু কান্ট্রিজ দিকে এগিয়ে যাব। লাস্টলি এই জায়গাটাই বলা হয়েছে যে লেজিটিমেট রাইটের জন্য, ইন্টারেস্ট অফ দ্য ডেভেলপিং কান্ট্রির জন্য ইন্ডিয়া অ্যান্ড চায়না রিলেশন ইজ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট ইন দ্য গ্লোবাল সাউথ, এবং সেখানে কিন্তু India and the China both have their joint responsibility. Now, as the rotating president of the Shanghai Cooperation Organization, China is willing to work with all the parties including India to jointly hold a SCO summit featuring friendship, solidarity and the fruitful outcomes. And lastly, the person, ambassador to India, he ended with the note that China and India will move forward steadily along the path of jointly achieving national development and rejuvenation and promoting the building of a community with a shared future for mankind. অর্থাৎ মানুষের জন্য তাদেরকে কিন্তু এই কমন রাস্তায় এগোতে হবে। নাও তোমরা বলবে, অবশ্যই জানাবে আজকের এই যে এডিটোরিয়ালটা কেমন লাগলো। আমরা যদি দেখি এটা আমাদের ইন্ডিয়া এবং তার একদম জাস্ট নেইবারিং কান্ট্রি হচ্ছে চায়না, এবং এই ইন্ডিয়া চায়নার যে রিলেশন একটা পজিটিভ রিলেশন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, বাট অলদো দেয়ার আর সার্টেন ইস্যুস দ্যাট আর ইম্প্যাক্টিং অ্যাডভার্সলি টু দ্য ইন্ডিয়া চায়নার রিলেশনশিপ, কিন্তু সেটা আজকের আমাদের ডিসকাশনের বিষয় ছিল না, বিকজ সেই অ্যাঙ্গেলে কিন্তু এডিটোরিয়ালটাকে লেখা হয়নি।
চলো আজকের মতো এইটুকখানি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, জয়েন করো টু গেট দ্য পিডিএফস অফ দ্য এভরিডেজ এডিটোরিয়াল ডিসকাশন অ্যান্ড দ্য নিউজ পেপার্স। তোমরা যদি কেউ ডেডিকেটেডলি আমার মেন্টরশিপ প্রোগ্রাম নিতে চাও দেন ডেফিনেটলি আমাকে মেল করো, আমার সাথে কানেক্ট করো, আই উইল গাইড ইউ অ্যাকর্ডিংলি। উইথ দিস নোট I am bringing this episode to an end. Have a nice day.